এই তোমার আসার সময় হলো? আমি কখন থেকে বসে আছি, তোমার আসার নামই নেই। আর বলো না, অফিসে একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? সেই 3টের সময় এসছি, তখন থেকে এখানে বসে আছি, তোমার আসার কোনো নামই নেই। মহারানী খুব রাগ হয়েছে মনে হয়। জানো, তোমার চোখে আমি আমার পুরো পৃথিবী দেখি। আচ্ছা শাহিন, তুমি তোমাকে এত ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করব, কেন করব না। কিন্তু তোমরা এত বড় লোক, তোমার আব্বু মামাদের সম্পর্ক মেনে নেবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বু মামাকে খুব ভালোবাসে, ওরা আমাদের সম্পর্ক অবশ্যই মেনে নেবে। কিন্তু আমার খুব ভয় হয় জানো। কিসের ভয়? আমরা যদি কোনোদিন এক না হতে পারি। ধর পাগলি, কি সব আবল তাবল চিন্তা করছো? আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। আরে ছাড় তো, অনেক কাজ পড়ে আছে। তোর আব্বা আবার অফিসে যাবে, তুই এখন জ্বালাসনি। মা, তোমাকে আমার একটা কথা শুনতে হবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল। তোমাকে সালমার কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি, কেন কি হয়েছে? তুমি আব্বাকে একটু বোঝাও না, আমি ওকে বিয়ে করতে চাই। আমি বলতে পারবো না, তুই বলগা। লক্ষ্মী মা আমার, বলো না। আমি সালমাকে ছাড়া বাঁচবো না, আমি ওকে কথা দিয়েছি, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। আচ্ছা সুরজ, কাল যে বিলটা পাস হলো তার ফাইলটা নিয়ে এসছো? হ্যাঁ স্যার, এই তো সাথে করে নিয়ে এসেছি। আচ্ছা দাও। বলো কোথায় কোথায় সই করতে হবে? এইখানে স্যার। স্যার, সই করার আগে একটু ভালোভাবে দেখে নিন। আজ 10 বছর ধরে তুমি আমার কাছে চাকরি করছো, কোনোদিন পেপারস দেখে সই করেছি? সেটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে। তা আমি জানি স্যার। কি গো, আজ তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাব। কেন, কিছু বলছো নাকি? হ্যাঁ, তোমার সাথে একটু জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? বাবু একটা মেয়েকে পছন্দ করেছে, ওকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চাইছে। কে সে মেয়েটা? মেয়েটার নাম সালমা, শোভানগরে বাড়ি। ওর বাবা কি করে? ওই গ্রামে গ্রামে চিঠি দিতে বেড়ায় না, ও আর মেয়ে। ওই পিয়ন মহিমের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো সম্ভব না। ও নাকি ওকে ছাড়া কাউকে বিয়েও করবে না। স্যার, আপনি অত উত্তেজিত হবেন না, ম্যাডামের কথাটা একটু শুনুন। ও গো, শাহিন তো আমাদের একমাত্র ছেলে, কখন কি করে বসে ঠিক নাই। আর ও আমাকে বলেছে ও নাকি ওকে ছাড়া বাঁচবে না। তুমি একটু ভেবেচিন্তে দেখো না। তোমার ছেলেকে ভূতে ধরেছে, ভূতে। ওর ভূত কি করে ছাড়তে হয় সেটা আমার ভালো করে জানা আছে। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো। বলো, কি বলবা? এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আসেন আসেন ভাই, ঘরে উঠে বসেন। কই গো, ভাইরা চলে এসছে। হ্যাঁ, তুমি বসতে দাও, আমি এগুলা নিয়ে আসছি। এসবের আবার কি দরকার ছিল? দুটো কথা বলেই তো চলে যাব। তা বললে কি হয়, গরিবের বাড়িতে এসেছেন, অন্তত একটু মিষ্টি মুখ করে তো যাবেন। না না, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে বুড়িকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওগো বুড়িকে নিয়ে আসো। তোমার নাম কি মা? সালমা খাতুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ।
এই নাও মা। যাও মা, ঘরে যাও। তো ভাই, মেয়ে তো আমাদের পছন্দ, আর স্যারের তেমন কিছু দাবিও নাই। 5 ভরি মতন সোনা আর 1,05,000 টাকা, আর স্যারের স্ট্যাটাস বজায় রাখতে যেটা লাগে আর কি। তুমি চুপ করো। আপনারা একটু মানিচুনি নেবেন, আপনাদের কথাই হলো। দিনটা যদি আচ্ছা ঠিক আছে, ওটা ফোনে জানিয়ে দেবো। তাহলে এখন উঠি। ও গো, তুমি তো এই বিয়েতে রাজি হয়ে গেলা, এতগুলা টাকা কোথায় বাবা বলো দিনি? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ও একটু জমি আছে না, ওটা বেচেই না হয়। না আব্বা, ওই জমিটুকু বিক্রি করে দিলে তুমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবে। তোর সুখের জন্য আমি সব কিছু করতে রাজি রে মা। ওখানে তোর বিয়ে হলে তুই অনেক সুখী হবি রে মা। তোমাকে নিঃস্ব করে এমন সুখের আমার কোনো দরকার নেই আব্বা। হ্যালো, সালমার আব্বা জমি বিক্রি করে এক্ষুনি টাকা নিয়ে গেল। তোরা সব রেডি তো? আমি এ টাকা দেবো না। আপনাদের দুটো পা ধরে বলছি, আপনারা এ টাকা নেবেন না। আপনাদের দয়া করে বলছি, এই টাকাটা আপনারা নেবেন না। চপ শালা, তুই দিবি নি, তোর বাপ দেবে টাকা। আমার টাকা, 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 আমার টাকা। একটা গল্প শোনাবো আপনাদের। গল্পটার নাম হচ্ছে অভিমানে ভালোবাসা। সন্ধ্যার শেষ আলোটা হারিয়ে যাচ্ছে শহরের বিল্ডিং এ ফাঁক দিয়ে। রোদের কোমল উষ্ণতা মিলিয়ে যাওয়ার আগেই ঋতু বসেছিল কলেজের ছাদে, কিন্তু একা। হাতে পুরনো একটি চিঠি, যেটা সে বারবার পড়ছে, কিন্তু আজ আবার পড়ছে শেষবারের মতো। 4 বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল লাইব্রেরির কোণে, দীপ্ত আর ঋতু। দীপ্তের হাতে তখন একটা কবিতার বই, নজরুলের কবিতা। ঋতু বলেছিল, আপনি কি কবিতা পড়েন? দীপ্ত হেসে বলেছিল, কবিতা না পড়লে তো প্রেম বোঝা যায় না। সেই দিন থেকেই শুরু, ক্লাসের ফাঁকে দেখা, লাইব্রেরিতে একসাথে বসে পড়া, আর সন্ধ্যায় হোস্টেলের রুপটপে গল্প। দীপ্ত কবিতা লিখত, আর ঋতু সেই কবিতার নায়িকা হয়ে উঠেছিল। তবে ভালোবাসার গল্পগুলো সবসময় মসৃণ হয় না। শেষ বর্ষে এসে দীপ্তের পরিবার থেকে জানানো হয় তার বিয়ে ঠিক করা হয়েছে, পছন্দের বাইরে, পরিবারের ইচ্ছায়। দীপ্ত চুপ করেছিল, ঋতু অভিমান করেছিল। তুমি কি কিছু বলবে না? ঋতুর সেই প্রশ্নের জবাব দীপ্ত সেদিন দিতে পারেনি। তারা আলাদা হয়ে যায়, না কোনো ঝগড়া, না কোনো শেষ কথা, শুধু অভিমান, না বলা ভালোবাসা আর অসমাপ্ত চিঠি। ঠিক 4 বছর পর ঋতু হঠাৎ শুনল দীপ্ত ঢাকায় ফিরেছে একা। বিয়েটা হয়নি, কারণ সে রাজি ছিল না। তখন সে চুপ ছিল, কিন্তু তার মন চুপ ছিল না। ঋতুর চিঠিগুলো এখনো দীপ্তের ডায়েরির ভাজে ভাজে গুজে রাখা হয়েছে। আজ ঋতু ছাদে বসে সেই পুরনো চিঠি পড়ছিল। পিছন থেকে এক কণ্ঠস্বর, এই চিঠিটা কি আমার জন্য ছিল? ঋতু ফিরে তাকায়, দীপ্ত দাঁড়িয়ে, ঠিক আগের মতো, চোখে সেই চিরচেনা মায়া। ঋতু হাসে, অভিমান ভুলে, চোখ ভেজে ওঠে। অন্যায়, তুমি তো খুব দেরি করে ফেললে, বলে সে। দীপ্ত এগিয়ে এসে বলে, ভালোবাসা দেরিতে আসলেও শেষ হয় না। শুরু করবো আমরা, শুরু করবো আবার।
ঋতু মাথা নাড়ে। হ্যাঁ, আবার শুরু হোক তাদের অসমাপ্ত প্রেমের নতুন অধ্যায়।